নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সল্টলেক মাইন্ডসেটের ক্লিনিকে আছি এবং এই ফেসবুক লাইভটা যেটা আপনাদের সাথে আগেই কথা হয়েছিল, যার বিষয়বস্তু হচ্ছে স্ট্রেস দ্য বিগেস্ট কিলার অফ মডার্ন টাইমস। এই স্ট্রেস সংক্রান্ত ব্যাপারে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমাদের আজকে যে অতিথি আছে আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন সল্টলেক মাইন্ডসেটের কনসালটেন্ট সাইকোলজিস্ট শ্রেয়সী চ্যাটার্জি। শ্রেয়সী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে তুমি এলে। এই বিষয় নিয়ে আজকে আমরা একটু ডিটেইলে কথা বলবো, স্ট্রেসের ব্যাপারে এবং স্ট্রেসের উৎস কি, কোথা থেকে স্ট্রেস হয় এবং তার সাথে সাথে স্ট্রেসের যে সাইড এফেক্টস গুলো এবং কিভাবে এই স্ট্রেস থেকে আমরা অব্যাহতি পেতে পারি। এবং আপনাদের জানিয়ে রাখি যে আপনারাও আমাদের এই লাইভে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের প্রশ্নগুলো কমেন্ট সেকশনে লিখে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমি এই প্রশ্নগুলো শ্রেয়সীদির কাছে পৌঁছে দেবো, তিনি নিশ্চয়ই আপনাদের জবাব দেবেন। শুরু করার আগে দিদি এটা বলি যে ইদানিং এই প্যান্ডেমিকের সময়, এই বিশেষত এই দ্বিতীয় ঢেউটা যখন শেষ হয়ে আমরা প্রায় তৃতীয় ঢেউয়ের সম্মুখীন আর কি, তো এরকম একটা সময়তে জীবনের প্রতিটা স্তরে যে কোনো পেশায় এইটা কিন্তু একটা অদ্ভুত রিফ্লেকশন আমরা দেখেছি। স্ট্রেসের একটা প্রচন্ড মানে অবসাদ, স্ট্রেসের একটা প্রচন্ড বাজে রকম রিফ্লেকশন আমরা দেখেছি। স্টুডেন্টরা যারা আছে তারা সেই গুগল মিটে বা জুম কলে বসে আছে, ঘন্টার পর ঘন্টা বসে আছে এবং তারা বাইরে বেরোতে পারছে না, নতুন বন্ধু হচ্ছে না, কারোর সাথে মেলামেশা করতে পারছে না। সুতরাং তাদের একটা অদ্ভুত টানাপোড়েনের মধ্যে তাদের জীবনটা যাচ্ছে। যারা কাজ করেন, দৈনন্দিন ভাবে অফিসে কাজ করেন, অফিসে যেতে হতো, সেই যাওয়াটা তো বন্ধ হয়ে গেছে এবং একটা গতানুগতিক সময় ছিল তারা কাজ করতেন। সকাল 9:30 থেকে হয়তো সন্ধ্যে 6:30 কিংবা 7টা অবধি কাজ করতেন। এখন দেখা যায় প্রায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা তাদের ইন্টারনেটের সামনে বসে থাকতে হচ্ছে। আর হাউসওয়াইফ বা হোমমেকার যারা আছেন তাদের জন্য মানে স্ট্রেসের পারদটা আস্তে আস্তে চড়তে থাকছে, যা দেখা যাচ্ছে। তো এই বিভিন্ন স্তরে এই গ্লোবাল প্যান্ডেমিকের সময় আমরা যেভাবে আক্রান্ত হয়েছি মানসিকভাবে, সেটার প্রসঙ্গে আপনার কাছে আসার আগে এটা আগে জানতে চাইবো, স্ট্রেস মানে কি? একদম বেসিক আগাগোড়ার প্রশ্ন, যে স্ট্রেস মানেটা কি? এই এতক্ষণ ধরে যে স্ট্রেস নিয়ে আলোচনা যেটা হলো, হ্যাঁ, এই স্ট্রেস শব্দটা আমাদের কাছে একদম নতুন নয়। হ্যাঁ, আমরা বলছি যে এখন এই করোনার টাইমে স্ট্রেস খুব বেড়ে গেছে মানুষের মধ্যে। হ্যাঁ, বাচ্চারা এরকম অনলাইনে পড়াশোনা করছে, ভীষণ স্ট্রেসটা, বা অনেক বড়রা এরকম বয়স্ক মানুষদের বলতে শুনেছি যে আমাদের সময় এত স্ট্রেস ছিল না। তাহলে এই যে কথাগুলো বললাম, সবটা শুনে কি মনে হচ্ছে? স্ট্রেসটাকে আসলে মানুষ একদম নেগেটিভ হিসেবে দেখছে। হ্যাঁ, আমাদের সকলকার মানে সাধারণ মানুষের কাছে স্ট্রেসটা আমরা সবসময় একটা খারাপ জিনিস, স্ট্রেসটা না হলে যেন ভালো হয় এরকম আমরা ভাবি। কিন্তু মজার কথা, এটার একটা কিন্তু ভালো দিক আছে। ভালো দিক আছে? ভালো দিক রয়েছে। আচ্ছা। হ্যাঁ, স্ট্রেস আমাদের থাকবেই। এটা একটা খুব নর্মাল শারীরিক বলুন বা মানসিক, এটা একটা পরিবর্তন ঘটে, যেটা হচ্ছে আমাদের আশপাশের পরিস্থিতিটা কিরকম, আমরা কিভাবে রিয়াক্ট করছি, একটা রেসপন্স ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, এরপর সেটা মানে যখন ভালোভাবে আমি কাজে লাগাচ্ছি, যেরকম একজন এই যে সামনে এখন হচ্ছে মানে অ্যাথলেটিক্সে যিনি তার জন্য চেষ্টা করছেন, সেটাও তো একটা স্ট্রেস, তাই না? যিনি প্যারা অলিম্পিকে যিনি মেডেল নিয়ে এলেন, তার তো লাইফে তো আরো সাংঘাতিক মানে কষ্টের জায়গাটা তাহলে আমরা ভাবতে পারি সে তার কি স্ট্রেস সে পার করে এসছে। হ্যাঁ, এগুলো না তারা কিন্তু একটা আনন্দের সঙ্গে করছে। যারা অ্যাডভেঞ্চারাস স্পোর্টস করছে, আমরা দেখলেই শিউরে উঠি, চোখ বন্ধ করে ফেলে, ওরে বাবারে কি মারাত্মক জিনিস। হ্যাঁ, রিভার রাফটিং করছে, এই যে জায়গাটা, এগুলো কিন্তু স্ট্রেস। এগুলোকে তাহলে তো বলতে পারি যে কেউ চাপাচ্ছে না, যে ইনভাইট করছে, তাই তো, এই চ্যালেঞ্জটা নিচ্ছে। তো
তুমি যেটা বললে মানে খুব সুন্দর একটা মানে খুব প্রাসঙ্গিক লাগলো এই কথাটা। যারা অ্যাথলিট মানে সম্প্রতি আমরা দেখেছি আমাদের অলিম্পিক্সের যারা অ্যাথলিটস মানে আমরা যে যে স্বর্ণপদক পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, যে আমরা দেখছি যে তারাও একরকম স্ট্রেসের মধ্যে তারা তাদের অ্যাড্রেনালিনটাকে আরো বুস্ট করছে। তাহলে কি তুমি বলছো যে পরিমিত স্ট্রেস ভালো? সেটা যদি আমি পজিটিভ ওয়েতে একটা চ্যালেঞ্জটা যদি আনন্দের সঙ্গে নিই তাহলে কিন্তু সেটা ইউজ স্ট্রেস, আর না হলে এটা পুরো অপোজিট হয়ে যাচ্ছে, সেটা ডিস্ট্রেস। আচ্ছা, ওকে ওকে। তাহলে স্ট্রেসের কাজটা কি হয়? আমরা যেটা চলতি কথায় যেটাকে বলি স্ট্রেস, আমি স্ট্রেসড আপ হয়ে যাচ্ছি, সেটাতে বেশ কিছু নেগেটিভ জায়গা জুড়ে থাকে। তখন কি হয় যে আমাদের নানা রকমের না মানে সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে কোথাও অসুবিধা হয়, আমার পারফরমেন্সটা ডাউন হয়ে যাচ্ছে, আমি কোথাও মোটিভেশন পাচ্ছি না, ভীষণ মন খারাপ, হ্যাঁ আমার প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে, হ্যাঁ তাতে আমি কিছু মনে রাখতে পারছি না, একদম ডিসিশন নিতে পারছি না, মানে একদম পুরো ভেঙে পড়ছি। এই জায়গাটা হচ্ছে নেগেটিভ জায়গা। হ্যাঁ, আসলে স্ট্রেসটা আর কিছুই না, এটা স্ট্রেস ইজ আ রেসপন্স টু থ্রেট। সেটা কেউ যখন পজিটিভ হিসেবে নিচ্ছে তখন সেটা ইউস্ট্রেস, আর যখন কেউ নেগেটিভ হিসেবে সেটাকে পারসিভ করছে তখন সেটা একটা ডিস্ট্রেসের জায়গায় চলে যাচ্ছে। ওকে ওকে। আমাদের একটা প্রশ্ন এসছে, প্রশ্নটা এসছে উষা সিনহা থেকে। তিনি বলছেন সিনিয়র সিটিজেনদের স্ট্রেস থেকে বেরোনোর উপায় একটু জানাবেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করব। শুধু সিনিয়র সিটিজেন না, মানে স্ট্রেস কিন্তু সকলকার হয়। হ্যাঁ, আসলে আমাদের লাইফটা যখন শুরু হয় তখন থেকেই না স্ট্রেস শুরু হয়ে যায়। স্ট্রেস শুধু মানুষ কেন, জীবজন্তুর মধ্যেও আমরা পাই। একটা হরিণ ছুটছে, পেছনে বাঘ তাড়া করেছে, এটা হরিণটার জন্য একটা স্ট্রেস। আমি না দৌড়লে আমি মারা পড়বো, স্ট্রেস তো। বাঘের কাছেও একটা স্ট্রেস, কিন্তু আমি যদি না দৌড়ই আমি তো খেতে পাবো না, তাই তো? এটা শুধু মানুষের না, একটা জীবজন্তুদের মধ্যেও রয়েছে। এবং মানুষদের যেরকম ছোটবেলা থেকেই সে যখন মায়ের কোল ছেড়ে স্কুলে যাচ্ছে, হ্যাঁ তখন একটা স্ট্রেস, একটা আননোন একটা এনভায়রনমেন্টে গিয়ে পড়ছে, হ্যাঁ তারপর স্কুল লাইফ, তার প্রত্যেকটা মুহূর্তে পরীক্ষা দিতে হচ্ছে, তার একটা স্ট্রেস। অমুক তমুক করে পেরিয়ে কলেজ, তারপর কোথায় অ্যাডমিশন, তারপর কলেজের পর হচ্ছে চাকরি জীবন, কোথায় আমি চান্স পাবো কি পাবো না, এগুলো নিয়ে একটা মারাত্মক একটা টেনশনের মধ্যে একটা পড়ছে। হ্যাঁ, এরপর যেটা হচ্ছে যে তারপর যদি আমার ম্যারিটাল লাইফ, সেখানেও একটা অসুবিধা হতে পারে। হ্যাঁ, তারপর কাজের দুনিয়া, সেখানে আমি আমার পারফরমেন্সটা ঠিক করে রাখতে পারবো তো, আমি বসকে খুশি করতে পারবো তো। হ্যাঁ, তারপর আমার ছেলে মেয়েকে কি করে বড় করছি, সেটা একটা স্ট্রেস। হ্যাঁ, ঠিক যোগ্যভাবে মানুষ হতে পারলো কিনা, এবং তারপরে জায়গাটা আফটার রিটায়ারমেন্ট আমার জীবনটা কিভাবে যাবে, এবং নানা রকম শারীরিক কিছু অসুবিধা তখন বয়সজনিত কারণে শুরু হয় সেগুলো, এবং ইকোনমিক একটা যে ইন্ডিপেন্ডেন্ট যে ব্যাপারটা, যারা ব্যবসা করেন না, যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে যেটা হয়, হ্যাঁ সেক্ষেত্রে একটা অসুবিধে অনেকে ফেস করেন। হ্যাঁ, তাই শুধুমাত্র যে মানে বয়স্ক মানুষ নন, উনি ওনার হিসেবে জিজ্ঞেস করেছেন, শুধু বয়স্ক বলে নয়, এটা কম বয়স, বেশি বয়স, মাঝ বয়স, হ্যাঁ ছেলে মেয়ে নির্বিশেষে কিন্তু এই জায়গাটা আমরা পাচ্ছি। মানে আমার আশা করি যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের সঠিক জবাব উনি পেয়ে গেছেন। আরেকটা ব্যাপার যেটা আমার কথা প্রসঙ্গে মনে হলো তোমার সাথে কথা বলতে বলতে, যে আমার যে স্ট্রেস হচ্ছে সেটা আমি বুঝবো কি করে? এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। মানে আমরা সবাই না এই কথাটা খুব মুখে উচ্চারণ করি, আমার স্ট্রেস হয়েছে, স্ট্রেস হয়েছে, কিন্তু এগুলো বেশ কিছু সিমটমস দেখে আমি বুঝতে পারি, আমরা নিজেরা সবাই বুঝতে পারি, যেটা স্ট্রেস একটা মনের মধ্যে ঘটা জিনিস, তাই তো? কিন্তু ব্যাপার হচ্ছে মনটাকে তো আমরা কেউ দেখতে পাই না।
তার বিহেভিয়ারাল ম্যানিফেস্টেশনটা আমাদের শরীরের ওপর দিয়েই হচ্ছে। আমার অনেক সময় এটা হতে পারে যে গা হাত পায়ে অসম্ভব পেইন হচ্ছে, হ্যাঁ, অ্যাকিউট হেডেক, হ্যাঁ, অনেকে এটা এতটাই চেস্ট পেন হয়, অনেক সময় যেটা হয় যে কার্ডিয়াক প্রবলেম বলে ভুল করেন, হ্যাঁ, বহু মানে কার্ডিওলজিস্টের কাছে ঘুরে ঘুরে নানাভাবে টেস্ট করেও কিছু ধরা পড়লো না, তারপর আমাদের কাছে তারা রেফার হয়ে আসে। ক্রনিক পেটের গন্ডগোল হয়, ভীষণ হজমের সমস্যা দেখা যায়, হ্যাঁ, মানে অনেকেই বলেন যে কিছু খেলে গলা দিয়ে নামছে না, যেন মনে হচ্ছে গলা আটকে রয়েছে, স্ট্রেস থেকে হয়, হ্যাঁ, গ্যাস অম্বলের মানে এক ক্রনিক একটা সমস্যা তার চলছে, হ্যাঁ, হাত পা ঝিমঝিম করছে, কান দিয়ে মনে হচ্ছে গরম ধোঁয়া বেরোচ্ছে, হ্যাঁ, হাত পা অসাড় হয়ে আসছে, এই সমস্ত নানা রকম শারীরিক সমস্যা যার শারীরিক কোনো কারণ নেই, হ্যাঁ, সমস্যাটা মানসিক। এবং আরো কিছু হয় যেটা মানসিক দিক থেকে যে এফেক্ট গুলো হয় সেগুলো হচ্ছে যেরকম ধরুন ভীষণ মন খারাপ, এবং এতটাই মন খারাপ, এতটাই ডিস্ট্রেস যে মানুষ ভুল ডিসিশন অনেক সময় নিয়ে ফেলেন। ভুল ডিসিশন বলতে অনেকে সুইসাইডাল অ্যাটেম্প নিয়ে ফেলেন। এইরকম একটা মানে সাংঘাতিক স্ট্রেস থেকে যেটা হয় বেশ কিছু অড বিহেভিয়ার ডেভেলপ করে, হ্যাঁ, যেরকম কম্পালসিভ কিছু বিহেভিয়ার, কেউ অতিরিক্ত স্মোক করতে শুরু করেছে, অতিরিক্ত অ্যালকোহল নিতে শুরু করেছে, হ্যাঁ, কিংবা কম্পালসিভ ওয়েতে মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ হচ্ছে, হ্যাঁ, গ্যামলিং স্টার্ট করেছে, হ্যাঁ, এইরকম ধরনের বেশ কিছু কম্পালসিভ বিহেভিয়ারও আমরা পাই, যেটা যখন স্ট্রেস লেভেলটা খুব বেড়ে যাচ্ছে, স্ট্রেসের ফলে এই জায়গাগুলো, এই সিমটমস গুলো কিন্তু দেখা দেয়। মানে খুব মানে তুমি যেটা বললে বেশ শুনে ভয় লাগছে, যে কারণ আমরা অনেক সময় তো নিজেরাই বুঝতে পারি না যে আমাদের স্ট্রেস হয়েছে কিনা। মানে এমনি অফিস থেকে স্ট্রেস হলো, কাজের প্রেসার হচ্ছে, আমরা ঘন ঘন চা কফি খাচ্ছি, অনেকে দেখি স্মোকিং করছে, তো সেটা একটা ওই আমাদের গতানুগতিক অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে যায়। তো সেখানে তুমি যে বললে যে স্ট্রেস থেকে একটা এর পরের লেভেলটা যে কি হতে পারে সেটা একটা খানিকটা অনুমান করতে পারছি। তবে তোমার থেকে নিশ্চয়ই জানবো, তার আগে একজনের প্রশ্নও আছে, আর আরেকজন আমাদের একজন দর্শক উনি বলছেন যে শোনা যাচ্ছে না, ভয়েসটা খুব আস্তে আসছে। আশা করি এবার আপনারা শুনতে পাচ্ছেন, আমরা আমাদের ভয়েসটাও বাড়িয়ে দিয়েছি। আর যিনি আরেকজন প্রশ্ন করেছেন, নীলাঞ্জন বাবু প্রশ্ন করছেন, স্ট্রেস আর অ্যাংজাইটি কি এক জিনিস? ভালো প্রশ্ন। মানে হিসেব মতো দেখতে গেলে আমরা টেনশনে পড়লেও আমরা বলি স্ট্রেসটা, কিন্তু এই যে আগেই বললাম যে স্ট্রেস ইজ এ রেসপন্স টু আ থ্রেট, আর সেটা অ্যাংজাইটিটা হচ্ছে রেসপন্স টু আ স্ট্রেস। আচ্ছা, হ্যাঁ, আগে আমার স্ট্রেসটা তৈরি হচ্ছে, স্ট্রেসটা হওয়ার পর সেটার রেসপন্স হিসেবে আমার অ্যাংজাইটি কখনো তৈরি হচ্ছে, কখনো ডিপ্রেশন তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা সামনে দেখতে পাচ্ছি যে আমি খুব অ্যাংশিয়াস, আমার ভীষণ টেনশন হচ্ছে, বা আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড, ভীষণ মন খারাপ হচ্ছে, কিন্তু অলক্ষ্যে রয়েছে এই স্ট্রেস, উনি ছড়িটা ঘোরাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, সেই সমস্যাটার পেছনে কিন্তু স্ট্রেস মূলত দায়ী। আচ্ছা, ওকে। তাহলে খুব ডাইরেক্টলি পরের প্রশ্নটা চলে আসে এর সংক্রান্ত, এই যে কত ধরনের স্ট্রেস হয়? হ্যাঁ, স্ট্রেস আমরা সাধারণভাবে যেটা দেখতে গেলে অনেক সময় যেটা দেখি অ্যাকিউট স্ট্রেস, মানে পরীক্ষা রয়েছে সেই জায়গায় একটা স্ট্রেস তৈরি হচ্ছে, বা কোনো একটা নির্দিষ্ট কারণে সেটা পাচ্ছি। কিন্তু আরেকটা হচ্ছে যে ক্রনিক জায়গাটা, যেটা দীর্ঘদিন ধরে পারসিস্ট করে, হ্যাঁ, সেটা দীর্ঘদিন ধরে পারসিস্ট করার ফলে সেখানে কিন্তু সমস্যাটা আরো বেশি করে, মানে তার বিহেভিয়ারাল যে চেঞ্জেস গুলো খুব বেশি করে সেই লক্ষণগুলো আমাদের কাছে ধরা পড়ে। হ্যাঁ, মূলত মানে ক্রসলি আমরা এই দুটো ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, আর তাহলে আমি যদি মানে সেই অর্থে যে কোনো মানুষ যদি আমার মতো চাকরিজীবী মানুষও যদি বেশি দিন স্ট্রেসফুল থাকে,
তাহলে মানে আমরা কিরকম ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি? স্ট্রেসফুল দীর্ঘদিন থাকলে অনেক রকমের সমস্যা হয়। যেরকম আমাদের প্রথমে যেটা বললাম যে একটা মন খারাপের জায়গা ভীষণ তৈরি হয়, পারফরমেন্সটা খুব ডাউন হয়ে যাচ্ছে, হ্যাঁ, এনার্জি লেভেল জিরোতে নেমে যাচ্ছে, কনফিডেন্স লেভেলটা নেমে যায়, হ্যাঁ, আমি যে কাজ করতে পারি সেই বোধটাই আমরা হারিয়ে ফেলি, হ্যাঁ, ভীষণ একটা নেগেটিভ থটস তখন কাজ করছে, এবং আরেকটা ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো নষ্ট হতে থাকে। হ্যাঁ, পরিবারের একজন যদি এই সমস্যাটায় ভোগে, অনেক ক্ষেত্রে তো ঠিক পাশের মানুষরা বুঝতে পারেন না, মানে হচ্ছে ইচ্ছাকৃত এরকম কেন ব্যবহার করছে, ভীষণ যেন খিটখিটে মেজাজ। হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের মধ্যেও আমরা পাই যে মানে বাচ্চারা তো নিজের কথাটা ঠিক এক্সপ্রেস করতে পারে না, বড়রা যেটা আমরা বলতে পারি আমার মন খারাপ হয়েছে, হ্যাঁ, আমার কি বলে খুব টেনশন হচ্ছে, বাচ্চারা কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারে না, তারা ভীষণ ইরিটেটেড হয়, হ্যাঁ, ট্যান্ট্রাম থ্রো করে নানা রকমের, হ্যাঁ, জেদি হয়ে যাচ্ছে, কোথাও হয়তো একটা স্ট্রেস ফ্যাক্টর সেক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, যেটা তাদের বিহেভিয়ার থেকে সেটা বোঝা যায়। হ্যাঁ, এবং অযথা বাবা মা মনে করেন যে ছেলে মেয়েটা এরকম অবাধ্য হচ্ছে কেন, হ্যাঁ, কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভীষণ সমস্যা তৈরি হয়ে যায়। হ্যাঁ, সমস্যার রুটটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, মানে তারা নিজেরা বার করতে পারেন না। তো অনেক সময় ম্যারিটাল কাউন্সিলিং এ আসেন, কাপল কাউন্সিলিং এ আসেন, সেক্ষেত্রে দেখা যায় কেউ একজন হয়তো খুব বেশি স্ট্রেসড আপ হয়ে রয়েছেন, সেক্ষেত্রে হয়তো দুজনকার মধ্যে একটা ভীষণ রকম ভাবে সমস্যা তৈরি হয়েছে। কিংবা অনেক ক্ষেত্রে জব রিলেটেড জায়গাতে পাওয়া যায়, হ্যাঁ, যে আমার পারফরমেন্সটা ঠিক হচ্ছে কিনা সেইটা নিয়ে এতটাই টেনসড, কিংবা আমার প্রমোশন হয়তো ঠিক করে হবে কিনা, বা আমি এখানে বেটার চান্স পাবো কিনা, এইগুলো নিয়েও কিন্তু বাড়ির বাবা মায়ের সঙ্গে, নিজেদের মধ্যে, কলিগদের মধ্যে, হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ কি বাচ্চার সঙ্গে বাবা মার, এই সমস্ত রিলেশনশিপ গুলো না কোথাও ভীষণ রকম ভাবে নষ্ট হতে থাকে। হ্যাঁ, এই দীর্ঘদিনের এইগুলো কিন্তু ফল। তুমি বাবা মাদের কথা বলছিলে, তো আমি একটা প্রসঙ্গ সেখান থেকে এলো যে আগেকার দিনে যখন মানুষদের স্ট্রেস হতো, মানে এই যুগের মানুষরা তো সেটা একটা যেভাবে করছে আমরা মানে দেখতেই পাই, আগেকার দিনে মানুষদের স্ট্রেস হলে তারা কিভাবে সেটাকে নিয়ে ডিল করতো? এই স্ট্রেসটা না, আমি বলি এটা নতুন ব্যাপার না, এটা প্রায় আমরা যখন সেই স্টোন এজে ছিলাম, প্রায় গুহা যুগে, তখন থেকেই কিন্তু রয়েছে। হ্যাঁ, মানে কিছু কয়েক জেনারেশন আগে তো বটেই, মানে একদম এনশিয়েন্ট যুগেও মানে আমরা এই স্ট্রেসটা পাই। কারণ আজকে আমি খাবারটা পাবো তো, একটা আনসার্টেনটি, হ্যাঁ, আজকে মানে কোনো জীবজন্তুর হাত থেকে আমি রেহাই পাবো তো, এটাও তো একটা আনসার্টেনটি। এই জায়গাটা থেকে কিন্তু তৈরি, এবং আমরা যেটা তখনকার মতো কিন্তু কিন্তু কেভে যে কেভ থেরাপি চলতো, কেভ থেরাপি, হ্যাঁ, সেখানটা চলতো কিরকম, তখন তাকে কিন্তু একটু আইসোলেট করে কখনো রাখা হতো, বা এমন গ্রুপের মধ্যে তখন তাকে রাখা হতো যেখানে যারা পজিটিভ মাইন্ডেড, আমরা যেটা এখন বলি যে ভালো সঙ্গে থাকো, ভালো চিন্তা করো, এই যে যেটা কমন যেগুলো আমরা বলি, তখন কিন্তু সেটা অনেক সময় অ্যাপ্লাই করা হতো। আর কি বলা হতো, সাফিসিয়েন্ট ঘুম, যেটা ভীষণ দরকার, ঘুমের ব্যাপারটাও কিন্তু তারা তখন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, তখন তারা মেনশন করতো। এছাড়াও যেগুলো পাই যে কখনো কখনো তাদেরকে সূর্যের আলোতে হাঁটাচলা করতে বলা হতো। এখন যেটা আমরা বলি যে সূর্যের আলো তো গায়ে লাগানো, বিশেষ করে এই লকডাউন পিরিয়ডে আমরা বলি যে D3 লেভেল কমে যাচ্ছে, এর ফলে আমাদের অনেক সময় ইরিটেশন বা মন মেজাজ একটু খারাপ হতে পারে, হ্যাঁ, তার থেকে একটু সকালের রোদটা গায়ে লাগানো ভালো। হ্যাঁ, এই যে তখনও কিন্তু সেই রোদে হাঁটা, কিছুক্ষণ সময় থাকা, এগুলো কিন্তু পাওয়া যায়। এছাড়া প্রায় ৭,০০০ বছর আগে গ্রিস বা এরকম জায়গাতেও পাওয়া যায় যে স্কালের বেশ একটা অংশ কেটে বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবং এই যে আমাদের এই যে হলে হাই ব্লাড প্রেশার বা এরকম জিনিসগুলো হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে তখন কিন্তু শরীরের একটা অংশ কেটে দিয়ে সেখান থেকে রক্তক্ষরণ বা তাকে আইসোলেট করে রাখা, যেটা আমরা এখন অনেক সময় অ্যাসাইলাম বলি, হ্যাঁ,
এই পদ্ধতিগুলো কিন্তু তখন কিন্তু ছিল। আচ্ছা, মানে অসাধারণ। এগুলো তো মানে একদম এনশিয়েন্ট যুগে তখনকার মতো তারা যে পদ্ধতিগুলো মানে সেই সিচুয়েশনটা থেকে বার করার জন্য মানুষকে নানা রকম পন্থা তখন ইয়ে করতো। আর আমাদের কয়েক জেনারেশন আগে যেটা দেখুন, তখনও স্ট্রেস ছিল। হ্যাঁ, এখনকার মতো হয়তো ফাস্ট লাইফ ছিল না, কিন্তু তখনও সেই কিছু তো কমন ফ্যাক্টর তো রয়েছে। সেগুলো তখন যেগুলো হয়েছে মানে একান্নবর্তী পরিবার থাকার ফলে যেটা হতো, মানুষ শেয়ার করতে পারত। আমরা এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকে লক্ষ লক্ষ বন্ধুদের মাঝে বসে আছি, তাই না? কিন্তু আমার মনের কথাটা আমি কাউকে জানাচ্ছি না, বলছি না, বলারও লোক নেই, ইভেন শোনারও লোক নেই। এটাও একটা ব্যাপার যে আমি বলতে চাইলেও লোকে দুদণ্ড সময় নেই শোনার। তাই আমি দর্শকদেরও বলবো যে যদি কেউ বলতে চায় মনের কথা, প্লিজ একটু শুনুন। হ্যাঁ, এবং যদি কাউকে বলে যদি হালকা হওয়া যায়, এর থেকে আর ভালো জিনিস নেই। এখন এত আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, হ্যাঁ, আমরা কারোকে শেয়ার করি না। এর ফলে কি হয় যে আরো সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই জীবনটাকে জটিল করে ফেলছি ক্রমশ। হ্যাঁ, সেখানে খুব সহজে মনের কথা বলে যেখানে হালকা হওয়া যায়, একটা রাস্তা পাওয়া যায়, সেইগুলো কিন্তু আমরা ভেবে দেখি না। আমরা শুধু সমস্যাটা খুঁজি, সমাধানটা খুঁজি না। হ্যাঁ, সমাধানটা যদি আমরা খোঁজার চেষ্টা করি, ওয়ে আউট গুলো যদি আমরা নক করতে থাকি, একটা একটা দরজা নয় বন্ধ, অন্য দরজাগুলো তো মেবি আমার জন্য মানে হতেই পারে, আমার একটা ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। আমরা কিন্তু সেইটা ভুলে যাই তখন। হ্যাঁ, খুব স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা যখন স্ট্রেসড আপ হয়ে যাই না, আমরা নিজেরা ঠিক করে ডিসিশনটা নিতে পারি না, তাই অন্যের একটু সাহায্যের প্রয়োজন হয়। ঠিক, একদম ঠিক, অন্যের সাহায্যের প্রয়োজন হয়। আর সেই জন্য একজন দর্শক বন্ধু প্রশ্নও করেছে, তারও সাহায্যের প্রয়োজন। প্রশ্ন করেছেন পৌলমী দাস। উনি বলছেন, আমি অল্পতেই খুব রেগে যাই, আজকাল ইদানিং হচ্ছে এটা। তার সাথে উনি বলছেন যে কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আর ঠিক সেই কারণে নিজেদের কাছের লোকগুলোর কষ্ট দিয়ে ফেলছি। কি করলে নিজেকে একটু কন্ট্রোল করতে পারবো, যদি একটু বলো। খুব এটার সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে যে এই রেগে যাওয়া, ইরিটেশন, হ্যাঁ, এই জায়গাটা থেকে বলি যে আসলে যখন আমাদের এই স্ট্রেসটা হচ্ছে, আমাদের ব্রেনের মধ্যে এইচপিএ অ্যাক্সেসটা স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার ফলে কি হয় যে আমাদের হাইপোথ্যালামাস ভীষণ রকম ভাবে এফেক্টেড হয়। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ড, সেখানে অ্যাড্রিনালিন অ্যাক্সেসটা স্টিমুলেটেড হয়ে যাচ্ছে। তার ফলে যেটা হয় মানে এরপর সঙ্গে ইন্টাররিলেটেড কর্টিসলের ক্ষরণটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। হ্যাঁ, এইটা বেড়ে যাওয়ার ফলে যেটা হচ্ছে যে ব্রেনের দুটো জায়গায় না খুব বেশি রকম ভাবে মেজর একটা এফেক্ট তৈরি করছে, মানে ড্যামেজ তৈরি করছে। হ্যাঁ, এই হাইপোথ্যালামাসের এটা মানে সমস্যা যখন মানে তৈরি হচ্ছে এখানে, তখন আমাদের নিউরন নতুন করে তৈরি হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আমরা নতুন করে শিখতে পারছি না কিছু, শেখার ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সেও একটা সমস্যা তৈরি হচ্ছে। তাতে কি হয় যে আমরা এই যে বারবার ইনডিসিশনের কথা বলছি না, উনি বললেন যে রেগে যাচ্ছেন, মিসবিহেভ করে ফেলছেন, এই যে মানে সঠিক ডিসিশনটা জীবনে কি করলে ঠিক হবে, আমরা বারবার নিজেদের ভুলগুলো দেখতে দেখতে নিজেরাই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, এইগুলো কিন্তু একটা ভীষণ বেশি মাত্রায় সমস্যা তৈরি করে। এক্ষেত্রে আমি বলবো যে সমস্যা যখন নিজে আইডেন্টিফাই করতে পেরেছেন, এটা হচ্ছে সব থেকে একটা বড় ব্যাপার। হ্যাঁ, সেখানে কোথা থেকে স্ট্রেসটা তৈরি হচ্ছে, আগে সেটা সেই সূত্রটাকে একটু খুঁজে যদি বার করা যায়। হ্যাঁ, আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু সমস্যাটার সামনে এগিয়ে যাচ্ছে। সেটাকে যদি একটু ফিরে তাকাই যে কোথা থেকে অসুবিধাটা তৈরি হচ্ছে, তিনি নিজে যদি বার করতে পারেন খুব ভালো, না হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তারপরেও যদি অসুবিধা হয়, হ্যাঁ, কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তাদের হেল্প আপনারা নিতে পারেন। হ্যাঁ,
তাদের পরামর্শ অনুযায়ী কোথায় সমস্যা, এবং যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে যেটা করে থাকি যে সাইকোলজিক্যাল কিছু টেস্ট হয়, হ্যাঁ, সেখানে তার ফলে বেরিয়ে আসে সমস্যার লেভেলগুলো কতটা, এবং সেইটা বুঝে তখন তার ট্রিটমেন্টটা চলে। ওকে ওকে হ্যাঁ ওকে। আর হ্যাঁ সরি না 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 ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে একটা পয়েন্ট আমাকে এখানে লিখছেন সোনাতি কর, উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি না অ্যাপারেন্টলি কি করব। আমার মনে হয় আপনি একবার পেজটাকে রিফ্রেশ করুন, আপনার ফেসবুক পেজটাকে একবার রিফ্রেশ করুন, তাহলেই মনে হবে, আমার মনে হয় যে ইস্যুটা সলভ হয়ে যাবে। জাস্ট একবার রিফ্রেশ করে দেখুন, আশা করি হয়ে যাবে ঠিকঠাক। আমি এই যে পরের প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাকে ভাবছিলাম জিজ্ঞেস করব, সেটা আমার মনে হয় ইদানিং আমাদের দর্শক যারা আছেন বা ভবিষ্যতে যারা দেখবেন তাদের সবারই একটা মানে আমাদের খুব একটা ক্রনিক প্রশ্ন বলা যেতে পারে। সেটা হচ্ছে যে আমরা সবসময় স্ট্রেস, ডিপ্রেশন এইগুলোর জন্য প্রচুর রকমের দাওয়াই ওষুধ খেতে থাকি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে খেতে থাকি, কিন্তু এই খাওয়াটা যে একদমই শরীরের পক্ষে ঠিক নয়। আমি আমার দু একটা জায়গায় আমি উদাহরণ দেখেছি যে তারা মানে এত হ্যাবিট তৈরি করে ফেলেছে যে কিছু হলেই মানে বিন্দু মাত্র অফিস বা কোথাও একটু স্ট্রেস হলো, টুক করে একটা বড়ি খেয়ে নিল, মানে এরকম একটা কালচার তারা তৈরি করেছে। তো আমি এটা তোমাকে জিজ্ঞেস করবো যে ওষুধ ছাড়া স্ট্রেসটাকে আমি কিভাবে ডিল করতে পারবো? ওষুধ ছাড়াও পদ্ধতি আছে, তবে আমি একটাই সাজেশন দেব যে নিজেরা প্লিজ ওষুধ খাবেন না। হ্যাঁ, সেক্ষেত্রে প্রপার ওয়েতে সাইকিয়াট্রিস্টের কাছে যান, কারণ সাইকিয়াট্রিস্টরা ওষুধের ব্যাপারটা ডিল করেন। সেক্ষেত্রে কতদিন ওষুধ খেতে হবে, কতটা ডোজে খেতে হবে, কিভাবে সেটা বন্ধ হবে, তারা কিন্তু এই জায়গাটায় যথেষ্ট সুন্দরভাবে গাইড করবেন। এবং নিজে ওষুধটা খেলে কি হবে, সমস্যাটা তো একটা দিনের এই ওষুধ খাওয়ার ফলে অসুবিধাটা কিন্তু কমবে না। হ্যাঁ, সেটা আর 5টা জ্বর, ম্যালেরিয়া, টাইফয়েডের মতো কিন্তু 5-10 দিনের ওষুধ হয় না। সময়টা একটু দীর্ঘমেয়াদী হলেও সেটা বন্ধ করারও কিন্তু পদ্ধতি আছে। হ্যাঁ, কতটা সমস্যা, কত ডোজের, কাকে কোনটা দিতে হবে, সেটা সাইকিয়াট্রিস্টরা সেই জায়গাটা গাইড করেন। আর যদি ওষুধ ছাড়া যদি বলেন, সেক্ষেত্রে সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, হ্যাঁ, সেটা হলে বেশ এফেক্টিভ হয়। বা অনেক ক্ষেত্রে যেটা দুটোই সাইমালটেনিয়াসলি চলে, হ্যাঁ, ওষুধের সাথে সাথে থেরাপি, সেটা খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, আবার কিছু ক্ষেত্রে শুধু ওষুধ, কিছু ক্ষেত্রে শুধু থেরাপি, এইভাবেও ট্রিটমেন্ট চলে। এবং যেটা ওষুধ ছাড়াও মানে যদি বলেন যে প্রিভেনশন বেটার দেন কিওর, যদি সেই কথাটাই আসি, হ্যাঁ, তাহলে আমাদের লাইফস্টাইলে কিছু জিনিস আমাদের একটু পরিবর্তনের প্রয়োজন। যেরকম হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে সাফিসিয়েন্ট ঘুম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয় যে কাজের চাপে আমাদের ঘুমের সময়সীমাটা, আমরা ভাবি যে ঘুমটা যদি কাটেল করতে পারি, মানে দিনটাকে যদি টেনে ইলাস্টিকের মতো বাড়িয়ে দিতে পারি কাজের সময়সীমাটা, তাহলে বোধহয় বেশ ভালো হয়। বিষয়টা তা নয়, ঘুমেরও আমাদের প্রয়োজন আছে। এবং আরেকটা এখন মেজর ফ্যাক্টর, সেটা বললে হয়তো দর্শক বন্ধুরাও রেগে যাবেন, সেটা হচ্ছে মোবাইল ফোন। সত্যি সেটা একটা খুব সমস্যার জায়গা। হ্যাঁ, কারণ হচ্ছে যে এই ফোন কিন্তু মানুষের দূরত্ব বাড়িয়েছে। আমরা বলি যে দূরত্ব কমিয়েছে, কিন্তু সেটা হয়তো ল্যান্ডফোনের যুগে ফেরত গেলে হয়তো দূরত্ব কমাতো। কিন্তু এখনো যে পাশাপাশি দুজন মানুষ বসে রয়েছেন, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, দুজনেই ফোনে ডুবে রয়েছেন। এবং ইয়াং জেনারেশনের মধ্যে যেটা ভীষণ রকম ভাবে পাই, যে প্রায় হোল নাইট তারা ফোন ইউজ করেন। এরকম বহু বাবা মা বা যারা দেখাতে আসেন তারাও বলেন যে মানে ভোর 3টে কি 4টের সময় ঘুমোতে যাচ্ছে। হ্যাঁ, সারা সকালটা তারা ঘুমের মধ্যে কাটাচ্ছে। মানে পুরোটাই একটা গন্ডগোলের জায়গা তৈরি হয়ে যাচ্ছে। এর ফলেও একটা হজমের সমস্যা, স্ট্রেসের জন্য একটা হজমের সমস্যা। হ্যাঁ, এই জায়গাগুলো যদি একটু মেনটেন করা যায়, ফোন আমাদের এখন অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, এটা ঠিক, কিন্তু আমরা কিভাবে ইউজ করব সেইটা যদি আমরা একটু ফলো করি, সেইটা দরকার। এছাড়া ঠিকমতো খাওয়া দাওয়া বা
এবং যেটা হচ্ছে যে বন্ধুদের সঙ্গে আগে যেটা ছিল না সেই রকে বসে আড্ডা, এখন হয়তো আর সেটা নেই। হ্যাঁ, কিন্তু একটু আড্ডারও দরকার আছে। এগুলো কিন্তু ভীষণ স্ট্রেস কমায়। কিংবা কারোর যদি কোনো নিজস্ব কোনো হবি থাকে, অনেক সময় ছোট বয়সে যেটা হয় যে কারোর কোনো হবি থাকে, কিন্তু বড় বয়সে কাজের চাপে না কোথায় যে সেটা সেই সিন্ধুকের মধ্যে ঢুকে যায় আমরা আর খুলেও দেখি না। হ্যাঁ, সেগুলো একটু নাড়াচাড়া করে বার করতে হবে। হ্যাঁ, কারণ এগুলো আমাদের কোথাও একটা প্লেজার আনে, হ্যাঁ, ভালো লাগা তৈরি করে। বেশিক্ষণ না, 5-10 মিনিট, যার যেটা ভালো লাগে। যদি গান শুনতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, তার জন্য যে সাংঘাতিক ভালো সিঙ্গার হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু কারোর ছবি আঁকতে ভালো লাগে, কারোর ঘর সুন্দর করে গোছাতে ভালো লাগে, কারোর রান্না করতে ভালো লাগে, কারোর কবিতা লিখতে ভালো লাগে, কারোর ঘুরতে ভালো লাগে, কারোর ফুল গাছ লাগাতে ভালো লাগে, কারোর সেলাই বোনা করতে ভালো লাগে। মানে বিভিন্ন রকমের শখ, মানে আরো হয়তো বহু শখ আছে, আপনারা নিজেরাই জানেন আপনাদের প্রত্যেকে নিজেদের কি কি শখ। হ্যাঁ, সেগুলোকে আমি বলবো প্লিজ একটু একদম বন্ধ না করে দিয়ে একটুখানি সজীব করে তুলুন, তাহলে নিজের সেই ভালো লাগাটা তৈরি হবে। এবং এটা না আমাদের স্ট্রেসফুল লাইফটাকে, দেখুন আমরা তো চেঞ্জ করতে পারবো না, এগুলোকে ব্যালেন্স করে কিন্তু। হ্যাঁ, আর আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ। ভীষণ ভীষণ রকম ভাবে দরকার। হ্যাঁ, অন্তত মানে যদি আধ ঘন্টাও সময় বার করা যায়, হ্যাঁ, একটু হাঁটা, দৌড়ানো, কোনো এক্সারসাইজ, যোগা, কিংবা যেটা মাইন্ডফুলনেস থেরাপি, ভীষণ রকম ভাবে এফেক্টিভ। আজকে আমরা ভাবি যে আমরা সময় পাচ্ছি না, তো কিন্তু স্ট্রেসের জন্য যে আমার কত সময় চলে যাচ্ছে, আমি যে কাজটা যত তাড়াতাড়ি করা সম্ভব, যতটা অর্গানাইজড ওয়েতে করা সম্ভব, যতটা পারফরমেন্স লেভেলটাকে হাই করা সম্ভব, নিজে মোটিভেটেড থাকলে আমি কতটা ভালো করতে পারবো, সেইটা তো হারাচ্ছি। হ্যাঁ, সেইটা যদি আমরা রেগুলার আমাদের লাইফস্টাইলে আমরা একটা অভ্যেসের মধ্যে রাখি, সেটা হবে সব থেকে ভালো। কিন্তু প্রশ্ন আসছে এখনো, প্রশ্ন করেছেন কেয়া ব্যানার্জি, স্ট্রেস থেকে কি কোনো কিছুর প্রতি ইনসিকিউর ফিলিংস আসে? একদম আসে। হ্যাঁ, কারণ অ্যাংজাইটি থেকেই তো ইনসিকিউরিটিটা তো আমাদের তৈরি করে, একটা আনসার্টেনটি একটা তৈরি করে। হ্যাঁ, সেখানে ভীষণ রকম ভাবে নিজের একটা হীনমন্যতা বোধ তৈরি হয়, আমি বোধহয় পারবো না, একটা নেগেটিভ ফিলিং কাজ করে। হ্যাঁ, সেইগুলো কিন্তু অনেকটাই এই স্ট্রেস থেকে তৈরি হয়। অবশ্যই স্ট্রেসের লেভেল কতটা তার উপর এগুলো অনেকটা ডিপেন্ড করছে। হ্যাঁ, সেই জন্য যদি সম্ভব হয় কোনো স্পেশালিস্টের একটু যদি হেল্প নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা বলে থাকে না, তখন সমাধানের রাস্তা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। আরেকটা প্রশ্ন করেছেন শান্তনু বাবু। শান্তনু বাবু লিখছেন যে অর্থনৈতিক অবস্থার একটা টানাপোড়েন আছে এবং সেই অবস্থায় ইনকাম বাড়া না অবধি যে মানসিক যে স্ট্রেসটা থাকে, সেখানে স্থিতিশীল থাকাটা অনেক সময় সম্ভব হয় না। তো এরকম একটা অবস্থায় কি আপনি সাজেস্ট করেন? দেখুন, এটা ভীষণ একটা বাস্তবের প্রশ্ন। ইকোনমিক কন্ডিশন ডাউন হয়ে যাওয়াটা এটা সবসময় যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে হতে পারে। আর বিশেষ করে প্যান্ডামিকের টাইমে তো সত্যি এটা একটা ভীষণ প্রবলেম। হ্যাঁ, অনেক ক্ষেত্রে স্যালারি কম্প্রোমাইজ করতে হচ্ছে, অনেকে কাজ একদম বন্ধ। এর কিন্তু বিকল্প নেই। মানে আমাদের অর্থটা সত্যি কথা আমাদের জীবন চলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সেক্ষেত্রে আমি বলবো একটু পেশেন্সের দরকার, এবং তার সাথে সাথে যদি অল্টারনেটিভ ওয়ে যদি থাকে ওনার মানে ইনকাম জেনারেট করার। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রে অনেককে দেখা গেছে যে বিজনেস অন্য কিছুতে হয়তো শিফট করেছেন, হ্যাঁ, কিংবা যেখানে হাই পেড জবে ছিলেন সেখানে কম্প্রোমাইজ করতে হচ্ছে স্যালারি, কিন্তু আরেকটা অল্টারনেটিভ কিছু নিজের জীবনটা চলার জন্য সেটা করেছেন। কারণ এইভাবে কিন্তু আমাদের সারাটা জীবন চলবে না। অনেক ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে আমি এর থেকে বেরোবো কি করে, এটাই বোধহয় আমার এন্ড, এটাই এন্ড পয়েন্ট, আমি তারপরের আশার আলোটা দেখতে পাই না।
যখনই দেখতে পাই না তখনই একটা অসম্ভব ডিপ্রেশন কাজ করে। কিন্তু যদি আমরা এটা ভাবি যে এই ধরনের পরিস্থিতি এটা শুধু আমার নয়, সারা বিশ্বের মানুষ ভোগ করছে, এবং ফর দ্য টাইম বিং হয়তো এই সমস্যাটা হবে, সকলকেই আমাদের সেই অনুযায়ী স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু এখান থেকেও কিন্তু বেরিয়ে আসা যায়। সেই পজিটিভ মাইন্ডটা আগে দরকার। এই পজিটিভ মাইন্ড যদি থাকে তাহলে কিন্তু অনেক অসাধ্য সাধনও কিন্তু করা সম্ভব। রাইট, অনেক অসাধ্য সাধনও করা সম্ভব। খুব ভালো লাগলো আজকের এই আলোচনায়। আজকে আমরা শেষ করে এসেছি অলমোস্ট শেষের দিকে। আরেকটা প্রশ্ন আছে, শেষ প্রশ্নটা কি নিয়ে নেবো? শেষ প্রশ্নটা নিয়ে নিচ্ছি। সৈকত বাবু লিখছেন যে হাউ ক্যান আ পারসন গেট রিল্যাক্সড ইন ডিজাস্টারাস ইকোনমিক সিচুয়েশন ইন প্যান্ডেমিক। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরই শ্রেয়সীদি এক্ষুনি দিলেন। আর বাকি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য সল্টলেক মাইন্ডসেটের ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আর তাছাড়া আমাদের ওয়েবসাইট জানিয়ে রাখি www.saltlakemindset.com। এখানে এসে আপনারা সল্টলেক মাইন্ডসেটের ব্যাপারে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। আর ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটা ফেসবুক লাইভ নিয়ে, আরও একজন কনসালটেন্ট সাইকোলজিস্টকে নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, নমস্কার।